কুরুলুস রাজ্যের চারিদিকে যেন এক উৎসবের মহল। সব জায়গা থেকে সকলে এসেছে। সকল অতিথিরা তাদের আসন গ্রহণ করে বসে আছে। কেউ কথা বলছে, কেউ নানান ধরনের জিনিস খাচ্ছে। সকলে যেন সকলের কাজে মেতে আছে। মায়া এবং ইউসুফ তার সাজগোজে ব্যস্ত। সকলেই যেন কোনো না কোনো ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশাল বড় এক অনুষ্ঠান। এ যেন পুরো পৃথিবীরই একটা বিয়ের অনুষ্ঠান লেগেছে। সবাই খুশি। গ্রামে গ্রামে সকলে খুশির বিন বাজিয়ে বেড়াচ্ছে। ইকবাল অ্যানসেস্টর ট্রির সামনে দাঁড়িয়ে আছে, পেছনে হানিফা। ইকবাল অ্যানসেস্টর ট্রির সামনে দাঁড়িয়ে তার সায়রাকে স্মরণ করছে। ইকবাল বলে উঠল, আজকে যদি সায়রা থাকতো তাহলে কত ভালো হতো। তবে আজকে ওর সঙ্গে কথা বলতে হবে। তুমি সমস্ত কিছুর ব্যবস্থা করেছো হানিফা? হানিফা তখন বলল, জি মহারাজ, সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে। আর আপনি শুধু বিয়েটা পড়ানোর বাকি আছে, তারপর সকলে মিলে আমরা এখানে আসব। আর দেখুন না, সকলে সমস্ত কিছু করছে, আপনি সব বিষয় নিয়ে চিন্তা করবেন না। হানিফা বলল যে ওই জিনিসটা যেখানে আছে একদম সঠিক জায়গায় এবং নিরাপদে আছে, আপনি একদমই চিন্তা করবেন না। আর ওই জায়গা সম্পর্কে আমার ধারণা কেউই জানতে পারবে না কখনো, কারণ খুদ আমি এত বছর এই রাজ্যে সেবা করে আমি নিজেই জানি না। আর আপনি তো ভাবছেন অন্য কারোর কথা, কখনোই জানতে পারবে না, আপনি চিন্তা করবেন না। দূর থেকে ওয়াটারল্যান্ডের রাজা দেখতে পেল ইকবাল এবং হানিফা সেখানে দাঁড়িয়ে আছে। তবে অ্যানসেস্টর ট্রির আশেপাশে যাওয়ার অনুমতি তাদের নেই। এখন যেহেতু সম্রাট সেখানে আছে, ইকবাল তার দিকেই এগিয়ে আসলো। সেহেতু সে আর যাওয়ার সাহস করল না। সে তার জন্য সেখানে অপেক্ষা করতে লাগলো। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি জিনের দুনিয়া সিজন 4 এপিসোড নাম্বার 8-এ। আশা করি জিনের দুনিয়া আপনাদের কাছে ভালো লাগছে। কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই গল্পের পূর্ববর্তী এপিসোডগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে এখনই চ্যানেলের ভিতরে গিয়ে দেখে আসুন। আর পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই অপেক্ষা করুন। বরাবরের মতো কণ্ঠে এবং লেখায় আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। এখন পর্যন্ত যারা মেগাবক্স প্রাইম সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি এপিসোড নাম্বার 8-এ চলে যাই। মাহাদি তার পক্ষীরাজ ঘোড়া নিয়ে কুরুলুস রাজ্যের মূল ভবনের সামনে ল্যান্ড করলো। সেটা সেখানে রেখে সে ভবনের ভিতরে চলে আসলো। খেয়াল করলো হানিফা মহারাজের সামনে এগিয়ে যাচ্ছে। সে হানিফাকে কাছে এনে বলল কি যে, আপনাকে যে কথা বলেছিলাম সেটা তো আপনি বিশ্বাস করলেন না। আমি সরাসরি ভুক্তভোগীদের কাছ থেকে খবর নিয়ে আসছি। ওরা এখন উত্তরের মরুর কাছাকাছি আছে এবং সমুদ্রের কাছে একটা অঞ্চলে আছে। সেই অঞ্চলে ওরা শিফট হয়ে গিয়েছে এবং আপনি বললে বিশ্বাস করবেন না যে কি জন্তু ওদের উপর কত বছর ধরে আক্রমণ করছে। হানিফা তখন বলল, এসব বিষয়ে আমি টুকটাক জানি। এখন কয়েকশো বছর পর পর যদি কোনো কিছু একটা এসে আক্রমণ করে সেটা তো কোনো নতুন কোনো বিষয় না। এসব বিষয় আমরা আগে থেকেই জানি, আর এগুলো পৃথিবীতে অনেক আগে থেকে চলে আসছে। এরকম কিছু জন্তু আছে মাটির নিচে থাকে যারা, তারা ওই মাঝে মধ্যে উপরে এসে কয়েকটা জিনকে ধরে নিয়ে যায়। এটা নতুন কিছু না, তবে ওদেরকে ধরা সম্ভব না, কারণ ওরা কোত্থেকে আসে, কিভাবে আসে, আর আমরা মাটির নিচে কিভাবে যাব? অদ্ভুত কথা বলো। মাহাদি তখন বলল, সেটা আগে ছিল কিন্তু এখন না। এখন এটা এত পরিমাণ বেড়েছে যে গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে। অসংখ্য জিনদেরকে ধরে নিয়ে গিয়েছে, আর কয়েকশো গ্রাম সেখান থেকে সরে ওই মেরু অঞ্চলের ওদিকে চলে গিয়েছে যেখানে পানি আছে। ওই পোকাগুলো পানি ভয় পায়, এই জন্য পানির ওই অঞ্চলে ওরা চলে গিয়েছে। হানিফা তখন বলল, আচ্ছা ঠিক আছে, বিয়েটা সারুক, তারপর এইসব বিষয় আমি দেখব। এখন মাথা খেয়েও না তো আমার, চারিদিকে এমনিতেই সিকিউরিটি নিয়ে খুব মুসিবতে আছি। এত বড় একটা অনুষ্ঠান নিজেকে সামলাতে হচ্ছে। আর তুমি কোথায় থাকো? তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। তাড়াতাড়ি যাও, তোমাকে খুঁজছিলাম। তুমি জেড ফোর্সের সাথে যুক্ত হও। জেড ফোর্স সম্ভবত দক্ষিণের দিকে গিয়েছে। ওদিকের সমস্ত বর্ডারগুলো একটু বেশি পাহারা দিতে হবে, কারণ ওই সাইডে ব্রাজিল জঙ্গল, তো সেহেতু ওই সাইডে বিপদ আসার সম্ভাবনা বেশি। আর বিপদ আসবেও না, তবু তুমি যাও, জেড ফোর্সের সাথে যুক্ত হও, গিয়ে সেখানে সমস্ত কিছু করো। মাহাদি তখন মাথায় হাত দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। তাই বলে সে ওখান থেকে চলে গেল। আসলে হানিফা বুঝতে পারছে না যে বিপদটা কোথায়। মাহাদি জেড ফোর্সের দিকে না গিয়ে তার বড় ঘোড়াটা নিয়ে সে আবার চলে গেল সেই গ্রামগুলোর দিকে, কারণ সেখানে গিয়ে তাকে খুঁজে বের করতেই হবে। মাহাদি সেখানে গিয়ে রাতের অপেক্ষা করবে, আর যখনই রাত হবে
তখনই বোঝা যাবে যে এখানকার পরিবেশ কি। সে তার পক্ষীরাজ ঘোড়া নিয়ে সোজা দক্ষিণের দিকে উঠতে শুরু করলো এবং সেই গ্রামগুলোর দিকে তার যাত্রা। আনন্দনগর থেকে অসংখ্য গাড়ি বহর ভরে এখানে সকলে বিয়ে খাওয়ার জন্য এসেছে। আনন্দনগরের সব গাড়িগুলো এক সাইডে পার্কিং করা হয়েছে, কারণ এখান থেকে যেসব গাড়ি গিয়েছিল শুধুমাত্র ওদেরকে আনার জন্য। আর ওরা তো সকলে মানুষ যারা যারা এসেছে তাদের জন্য আলাদা সেগমেন্ট করা হয়েছে এবং আলাদাভাবে তাদের ব্যবস্থা করা হয়েছে। সেহেতু মানুষদের সেগমেন্ট আলাদা, সেখানে কোনো জিন প্রবেশ করবে না। আর জিনদেরকে ওরা দেখলে নিশ্চয়ই ভয় পাবে, সেহেতু কিছু মহিলা এবং পুরুষদেরকে আলাদা করে করিডোর বানিয়ে দেওয়া হয়েছে সেখানে যাওয়ার জন্য। তারা সেখানে গিয়েই আনন্দ উল্লাস করছে। এখানকার যারা আছে তারা সকলেই জানে যে ইউসুফ এই জিন সাম্রাজ্যের যুবরাজ, এবং আনন্দনগরের বেশিরভাগ মানুষই জানে যে ইউসুফ হয়তো কোনো জিনের দুনিয়া থেকে এসেছে, এবং সেটা তারা ছোটবেলা থেকেই জানত। সব মিলিয়ে সকলে আনন্দ উল্লাস করছে। বেশ খানিক্ষণ পর মায়া তার সাজগোজ নিয়ে সেখানে এসে উপস্থিত হলো। মায়াকে যে গাড়িটা নিয়ে এসেছে সেই গাড়িটা সম্পূর্ণ ফুল দিয়ে সাজানো। তার পাশে অসংখ্য দাসদাসী রয়েছে, তাকে সাজিয়ে নিয়ে এসেছে, এবং মনে হচ্ছে একটা সম্পূর্ণ গাড়ি সাজিয়ে তাকে এখানে নিয়ে আসা হয়েছে রংমহল থেকে। বউ সেজে চলে এসেছে, অথচ বরের খবর নেই। সকলে এটাই বলতে লাগলো যে বর কোথায়, বরের যে কোনো খবর নেই, বউ এদিকে সেজে গুজে বসে আছে, তাড়াতাড়ি বরকে নিয়ে আসেন। হানিফার সঙ্গে সঙ্গে উড়ে ইউসুফের মহলে গেল। সেখানে গিয়ে দেখলো ইউসুফ সেজে গুজে বসে আছে। সে হানিফাকে দেখে বলল, চাচা কেমন কেমন যেন লাগছে, আজকে বিয়ে তেমন মনেই হচ্ছে না। আচ্ছা, বিয়ে কি জীবনে একবারই করতে হয় নাকি? হানিফা তখন বলল, একবারই করতে হয়। করতে এখন শুধু শুধু এখানে বসে সময় নষ্ট করছিস, সকলে তোর জন্য বসে আছে, আর সকলেই ওইখানে উপস্থিত হয়েছে, তুই এখন এখানে বসে আছিস, তোর তো আগে যাওয়ার কথা। বউ আগে চলে এসেছে, বরের খবর নেই, তাড়াতাড়ি এই শেরওয়ানিটা পর। তাই বলে তাকে রাজকীয় একটা শেরওয়ানি পরিয়ে দেওয়া হলো, এবং মাথায় এই অঞ্চলের একটা মুকুট পরানো হলো, যেটা কিনা বিয়ের সময় পরে। সেই মুকুটটাও অদ্ভুত রকমের সাজানো। তারপর সে জোরজবস্তি করে ইউসুফকে সেখান থেকে নিয়ে মূল জায়গার দিকে আসলো, যেখানে বিয়ের আয়োজন করা হয়েছে। বিশাল বড় এক লন, সেখানে ঘাস দিয়ে মাটিতে ভরা, চারিদিকে ফুলের বাগান, এবং বড় একটা স্টেজ সাজানো হয়েছে। সেই স্টেজের মধ্যে মায়া বসে আছে। সকলে একে একে মায়ের কাছে আসছে এবং তাকে নানানভাবে কংগ্রাচুলেশন জানাচ্ছে, গিফট দিচ্ছে এবং কথা বলে যাচ্ছে। বেশ খানিক্ষণ পর হানিফার সঙ্গে ইউসুফ এসে ল্যান্ড করলো। সকলে দেখে বলল, দেখো, বউ এসেছে ফুলের গাড়িতে, আর বর আসলো হানিফার সঙ্গে, তাও আবার শুকনো মুখে। তাই বলতে সবাই হেসে দিল। চারিদিকে যেন এক উৎসবের মহল রয়েছে। সাধারণত কোনো রাজা বা যুবরাজকে সকলে ভয় পায়, কিন্তু ইউসুফকে সকলে সম্মান করে এবং সেই সাথে তার সঙ্গে মজাও করে, কারণ ইউসুফ এমন একজন যুবরাজ যে কিনা সবার সঙ্গেই ভালো সম্পর্ক রাখে। ইউসুফ যেন একদম অলস প্রকৃতির হয়ে গিয়েছে যুদ্ধের পরবর্তী সময়ে। সে নানান জায়গায় ঘুরে বেরিয়েছে, এটা করে সেটা করে, কিন্তু তাকে দেখে কেউ মনেই করবে না যে সে একজন যোদ্ধা যুবরাজ যে কিনা এই পুরো দেশকে বাঁচিয়েছে। তখন সে হেলে দুলে স্টেজের উপর উঠল। সকল তখন তালি দিল। হানিফা তার পাশে দাঁড়িয়ে আছে। সকলে ইউসুফকে ঘিরে তাকে বলতে লাগলো যে, যুবরাজ, একটা গান গান, আপনার কণ্ঠে গান শুনতে আমাদের ইচ্ছে করে না বুঝি? সকল রাজারা তাই বলে উঠল। যুবরাজ তখন বলল, আরে আপনারাই তো আছেন, আমার গান গাইতে হবে কিসের জন্য? দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো। চারিদিকে জ্বলে উঠল রং বেরঙের বাতি। অ্যানসেস্টর ট্রিও যেন আজকে সেজেছে নতুন রঙে। তাদের যেন খুব সুন্দর করে নানান ধরনের রং বেরঙের বাতি দিয়ে চারিদিকে সাজানো হয়েছে। পুরো রাজ্য এক উৎসব মুখর পরিবেশ। আজকে যুবরাজের বিয়ে এবং মায়ার বিয়ে। যুবরাজ তখন বসল সিংহাসনের উপর, পাশে মায়া বসে আছে। সবাই আনন্দ উল্লাস করছে। বেশ খানিক্ষণ পর ইকবাল তার গাড়ি বহন নিয়ে সেখানে এসে নামল। রক্ষীরা বলল, হুঁশিয়ার, সাবধান, এই বিশ্ব মুসলিম জাহানের সম্রাট ইকবাল আসছেন, আপনারা সকলে সাবধান হয়ে যান। সকলে চুপ হয়ে গেল। ইকবাল তখন সেখানে নামল। তারপর ইকবাল লাল গালিচার ওপর দিয়ে হেঁটে মূল স্টেজের উপরে উঠল, যেখানে মূলত বিয়ে পড়ানো হবে। সেখানে সকলের উপস্থিতিতে এক মৌলবী আসলো। এই মৌলবী আর কেউ না, এটা হচ্ছে ইকবালের সেই পরিচিত মৌলবী যার হাত ধরে সে প্রথমবার ব্রিজের গোড়া ধরে জিনের জগতে এসেছিল। এই মৌলবী এখন পর্যন্ত বেঁচে আছে, তবে তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, এবং ইকবাল তাকেই এখানে ইনভাইট করেছে তার ছেলে এবং তার পুত্রবধূর বিয়ে দেওয়ার জন্য। তিনি এত বছর পর এখানে এসে আসলে বিস্ময়।
প্রথম যেবার সে ইকবালকে এখানে নিয়ে এসেছিল সেই ব্রিজের তল দিয়ে, সেদিনকে সে ভেবেছিল যে ইকবাল এত বড় জায়গায় আসবে এবং পুরো মুসলিম জাহানের সম্রাট হয়ে উঠবে। আসলে বিস্ময়কর বিষয়। ইকবাল তখন সকলের সঙ্গে কথা বলে বলল কি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিয়ের আয়োজন শুরু করি, কি বলো সবাই? সমস্ত দেশের রাজা এবং সমস্ত কাবিলার সর্দাররা বলে উঠল, জি মহারাজ, শুরু করুন। প্রায় 7টা কিংডম এবং 8টা ছোট ছোট রাজ্যের সমস্ত রাজাদেরকে এক পাশে বসতে দেওয়া হয়েছে। তার পেছনে তাদের মন্ত্রী বর্গ এবং অন্যান্য সকল প্রতিবেশী এবং সমস্ত বড় বড় মাথা যারা কিনা পুরো বিশ্ব চালায়, তারা এক পাশে বসে আছে। আর অন্য পাশে বসে আছে পুরো বিশ্বের যত ছোট ছোট কাবিলা আছে বা ছোট ছোট গোত্র আছে, সেই সমস্ত গোত্রের সমস্ত জিনের প্রধানরা এবং কাবিলার প্রধানরা, মানে সর্দার যাদেরকে বলে, তাদেরকে সেখানে সারি সারিভাবে বসানো হয়েছে এবং সকলে বিয়ের অনুষ্ঠান দেখছে বসে। দূর দূরান্তে আরও অন্যান্য সকল ইনভাইটেড জিনেরা একে অন্যের সঙ্গে কথা বলছে, খাওয়া দাওয়া করছে। খাওয়ার আয়োজন পুরো বর্ডার জুড়ে করা হয়েছে। বর্ডার বলতে এই রাজ্যের যে দেয়াল আছে সেই দেয়াল ঘিরে এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত পুরো সব জায়গায় শুধুমাত্র খাবারের আয়োজন করা এবং সমস্ত জায়গা নিয়ে সকলে একটু একটু করে নিয়ে খাচ্ছে। এরকম বিয়ের আয়োজন এর আগে কোথাও কোনোদিন কেউ দেখেছে কিনা কেউ বলতে পারবে না। শুধুমাত্র কি তাই, রাজ্যের বাহিরে প্রত্যেকটা রাস্তায় এক একটা করে খাবারের দোকান বসানো হয়েছে এবং সেই খাবারের দোকানগুলো থেকে প্রত্যেকটা রাজ্যবাসী তাদের ইচ্ছা মতো বিয়ের খাবার খাচ্ছে, কারণ পুরো রাজ্যবাসীকেই দাওয়াত দেওয়া হয়েছে। শুধুমাত্র এই কুরুলুস রাজ্যে নয়, কুরুলুস রাজ্যের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা গলি, প্রত্যেকটা অঞ্চলে সকলকেই ইনভাইট করা হয়েছে বিয়ের জন্য। তবে তারা সকলে প্রাসাদের ভিতরে আসার অনুমতি পাচ্ছে না, তবে বাহিরে সকলেই তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং উৎসবের ব্যবস্থা করা হয়েছে। পুরো কুরুলুস রাজ্য লাইটিং দিয়ে সাজানো হয়েছে। এই রাত যেন এক অন্যতম খুশি এবং আনন্দের রাত। এরকম রাত এর আগে কুরুলুস রাজ্যে জীবনে কোনোদিন আসেনি। সকল জিনেরা যেন একে অন্যের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে উঠেছে, যেন বিয়েটা তাদেরই কোনো আত্মীয় স্বজনের, এটা কোনো যুবরাজের বিয়ে নয়। কুরুলুস রাজ্যের শহরের শেষ মাথার এক গলি, সেই গলিতে কিছু বাচ্চা খেলাধুলা করছে। তারা খানিকক্ষণ বাদে দৌড়ে একটা দোকানের কাছে গেল। সেই দোকানটা শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে এবং বাচ্চাদের যত প্রিয় খাবার আছে সমস্ত খাবার সেখানে রাখা। সেখান থেকে তারা নিয়ে নিয়ে খাচ্ছে আর দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। সেখান দিয়েই দুজন জিন হেঁটে যাচ্ছিল। তারা বলল যে এরকম নজির এর আগে কুরুলুস রাজ্যে কোনোদিন দেখিনি। যুবরাজের বিয়ে বলে কথা, মহারাজ কত বড় আয়োজন করেছেন। পুরো কুরুলুস রাজ্যের এমন কোনো স্থান নেই যেখানে খাবারের স্টল বসানো হয়নি, এমন কোনো জায়গা নেই যেখানে লাইটিং করানো হয়নি। প্রত্যেকটা গ্রামে গ্রামে তার বিয়ের খাবার পৌঁছে দেওয়া হয়েছে। কি একটা উৎসব এবং আনন্দের মুহূর্ত বলো। সব মিলিয়ে আমার কাছে কিন্তু ভালোই লাগছে। তখন সেই লোকটি বলে উঠল, আমরা শুনেছি যে ইকবাল মহারাজ যখন ছিলেন তখন নাকি এই অঞ্চল সবসময় সুজলা সুফলা হয়েছিল এবং তিনি 2 বছর মহারাজের দায়িত্ব পালন করেছেন। তখন সমস্ত কিছু, আরে মহারাজের দায়িত্ব পালন কি, তিনি তো এই রাজ্যকে শয়তানের হাত থেকে 2বার বাঁচিয়েছেন। সেহেতু এখন তার রাজ আমরা পেয়েছি, আমরা নিশ্চয়ই বেশ ভাগ্যবান, তাই না? তাই বলে তারা হেঁটে সামনের দিকে চলে গেল। চারিদিকে যেন এরকমই উৎসবের মহল। সকলেই কুরুলুস রাজ্য এবং সম্রাট ইকবালের জয় জয়কার করছে। সমস্ত জায়গা এরকম আনন্দে ছড়িয়ে ছিটিয়ে আছে। সে মৌলবী বলল যে সম্রাট, আমরা কি তাহলে বিয়ের আয়োজন শুরু করতে পারি? ইকবাল তখন বলল, হ্যাঁ শুরু করতে পারো, এবং বিয়ে শেষে আমরা অ্যানসেস্টর ট্রির কাছে যাব ওদের জন্য দোয়া নিতে, আর ওর মার সঙ্গে কথা বলতে হবে ওদের। বেশ খানিক্ষণ পর বিয়ের অনুষ্ঠান শুরু হলো। সমস্ত কিছু লেখালেখির কাজ করলো সেই কাজী, মানে সেই হুজুরটা। লেখালেখির কাজ শেষ করার পরে গেল মেয়ের কাছে। মায়ার কাছে গিয়ে সে তখন মায়াকে জিজ্ঞেস করলো, অমকের পুত্রী এবং অমক জায়গার মেয়ে, তুমি অমকের ছেলেকে বিয়ে করতে রাজি আছো, যেটা কিনা জিনেদের নিয়মে বিয়ে হয়। তখন মায়া কেঁদে ফেলল তার বাবার কথা শুনে। সলেমানের মেয়ে সে, কিন্তু সলেমান এমন একটা বাজে কাজ করেছিল যার কারণে তার বাবার মুখ চিহ্ন সমস্ত কিছু উঠে গিয়েছে। আজকে যদি তার মা জীবিত থাকতো, যুদ্ধে তার মা মারা গিয়েছে, তার মা, ছোট ভাই বোন সকলে থাকলে কিন্তু সে একটা এতিম হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ইকবাল তার মাথায় হাত রেখে বলল, মা, তোর বাবা মা সকলেই মারা গিয়েছে, তোর মাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, তোর পরিবারের সকলেই মারা গিয়েছে, কিন্তু তুই এখন থেকে আমার মেয়ে,
এবং আমার সঙ্গেই তুই থাকবি, আমাকে বাবা বলবি। তখন মায়া ইকবালকে জড়িয়ে ধরল, বলল, আব্বা চান। তারপর সে খানিক্ষণ কান্না থামিয়ে তারপর বলল যে এই বিয়েতে আমি রাজি এবং আমি কবুল বলছি। সকলে আলহামদুলিল্লাহ বলে উঠল। খানিক্ষণ বাদে তখন চলে গেল ইউসুফের কাছে। ইউসুফকে গিয়েও সে একই কথা বলল। ইউসুফকে কবুল বলার আগেই সে বলল, জি কবুল কবুল কবুল, আমি কবুল। তখন হুজুর বললেন কি যে, আরে আগেই না, আগে তো আমার দোয়া শেষ করতে দিবা, আমি তো বলবো, বল্লা শেষ করতে দিবা না। তখন সকলে হেসে উঠল। হানিফা বলল, আরে তুই একটু আগেই বলছিস না যে বিয়ে কি একটাই করতে হয় কিনা, কিংবা বিয়ে করতে কেমন লাগছে, তাহলে তুই এখন তাড়াতাড়ি কবুল বললি কিসের জন্য? সকলে হেসে দিল। ইউসুফ নিজেও হাসছে, বলছে কি যে, আরে যেটা বলতে হবে সেটা আগে আগে বলেই দিই, বলে না দিলে কি হবে নাকি? তখন সকলে আবার হেসে দিয়ে বলল, যুবরাজ আপনি ঠিক আছেন, আপনি আবার বলুন। সকলে হাসছে। বেশ খানিক্ষণ পর সমস্ত কিছু পড়া শেষে আবার হুজুর বলল, আপনি কি রাজি আছেন, বলেন কবুল। ইউসুফ যেন মুহূর্তের মধ্যে আবার বলে উঠল, কবুল কবুল কবুল, আমি রাজি। সকলে আবার হো হো করে হেসে উঠল। চারিদিকে যেন খুশির মহল, বিয়ে সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই দিনটার জন্যই হয়তো ইকবাল এতদিন ধরে অপেক্ষা করেছিল। তাদের বিয়েটা সম্পূর্ণ হলো ফাইনালি। ইউসুফ এবং মায়াকে এক জায়গায় বসানো হয়েছে। মায়াকে যেন অদ্ভুত সুন্দর লাগছে, এত সুন্দর যে ইউসুফ তার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেছে। ইউসুফ তখন বলল যে, আমার বউটা যে এত সুন্দর সেটা তো আগে জানতাম না, বউয়ের সাজে তো তোমাকে অসম্ভব সুন্দর লাগছে, কি বলো বলো তো? তখন মায়া বলল কি যে, হ্যাঁ তোমাকেও সুন্দর লাগছে, আর তুমি যে আমার যুবরাজ, তুমি হলে আমার হবে, এত সুন্দর দিয়ে আমি কি করব? তারা একজনের সঙ্গে কথা বলতে লাগলো। দূরে হানিফা এবং ইকবাল দাঁড়িয়ে আছে। ইকবাল তখন বলল, আমার ভয় তো একটা জায়গায় হানিফা, সেটা হচ্ছে মেফো। মেফো যে জীবিত আছে এটা শোনার পর আমার বুকের ভিতরে একটা বাড়ি মেরে উঠেছিল। আর মেফো এখন কোথায় আছে? ও যদি কোনোভাবে আন্ডারগ্রাউন্ডে যেতে পারে তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। হানিফা তখন বলল, আরে না, আপনি চিন্তা করছেন কেন, ওইখানে যেতে পারবে না। ইকবাল তখন বলল, ওইখানের কথা আমি বলিনি, ও যদি কোনোভাবে আন্ডারগ্রাউন্ড কিংয়ের কাছে পৌঁছাতে পারে, কারণ আন্ডারগ্রাউন্ড কিংও তো জীবিত আছে, অন্যান্য সকলেই না হয় মারা গিয়েছে, আন্ডারগ্রাউন্ড কিং জীবিত আছে, তার কাছে পৌঁছাতে পারলেই ও সুস্থ হয়ে উঠবে, কারণ সুস্থ হওয়ার টোটকা তার কাছে আছে এবং সে তাকে সুস্থ করে তুলতে পারবেই। আমি কিছু বুঝতে পারছি না, মেফো কোথায় আছে, তাকে খোঁজ লাগানোর জন্য আলাস্কার জঙ্গলে আমাদের জিনের টিম পাঠাতো। এক কাজ করো, তুমি এটা করো। আমি সেদিন থেকেই ভাবছি যেরকম কোনো কিছু একটা করা দরকার, কিন্তু অনেকদিন পার হয়ে গেল, মেফোর খোঁজ লাগাতে হবে। দ্রুত তার কাছে গিয়ে একটু খোঁজখবর করো তো দেখি, না হলে কিন্তু বিপদ আছে। ওকে ভেবেছিলাম সহজেই হয়তো মারা যাবে, কিন্তু মারা গিয়েছে কিনা সেটা তো নিশ্চিত হতে হবে। আলাস্কার ওই জঙ্গলে সে এতদিন সার্ভাইভ করতে পারবে না। যদি খুঁজে না পাওয়া যায় তাহলে ভাবতে হবে যে মারা গিয়েছে, না হলে ও আসলে পৌঁছাতে পারবে না, আমার যতটুকু মনে হয়। আর যাও তুমি এখন ওদেরকে ইয়ে করে পাঠাও, আর তাড়াতাড়ি এসো, আমাদেরকে অ্যানসেস্টর ট্রির কাছাকাছি যেতে হবে। ইকবাল পেছনে হাত দিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, অ্যানসেস্টর ট্রির দিকে। সে তার সায়রাকে খুব বেশি মিস করছে। এই পৃথিবীতে এখন বোধহয় সে সম্পূর্ণ একা ব্যক্তি, যার কাছে তার ভালোবাসার মানুষটি নেই। সায়রা, তার কেউই বেঁচে নেই, শুধুমাত্র তার পুত্র ছাড়া। সে চোখের জল ফেলে সেই অ্যানসেস্টর ট্রির দিকে তাকিয়ে রইল। চোখ থেকে এক ফোঁটা চোখের জল নিচে বেয়ে পড়তে লাগলো। আন্ডারগ্রাউন্ড কিং এবং তার ডাইনি স্ত্রী যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। একটা বাহন তাদেরকে উড়িয়ে রাজ্যের পেছনে থাকা একটা বিরাট পাহাড়ের গর্ত দিয়ে ভিতরে নিয়ে গেল। এই রাস্তা দিয়েই সেই স্থানে প্রবেশ করতে হয়। তার ডাইনি স্ত্রী তার সঙ্গে বসে আছে, সে যেন তার থেকেও বেশি শক্তিশালী। আন্ডারগ্রাউন্ড কিং হয়তো শক্তির দিকে শক্তিশালী, কিন্তু কালো জাদু এবং সমস্ত ধরনের অলৌকিক কালো শক্তির জন্য এই ডাইনি অনেক বেশি পরিচিত এবং সে অনেক বেশি শক্তিশালী। তার মাথায় বড় বিরাজাত্মে পাওয়া এক ধরনের মুকুট রয়েছে। সেই মুকুটটা তার মাথার ভিতরে অটোমেটিক গজিয়েছে। এটা তার ক্ষমতার উৎস এবং এর ভিতরে তার সকল ক্ষমতা রয়েছে। সে এটা দিয়ে সমস্ত কিছু করে। তার হাতে বিরাট বড় বড় নখ এবং তার চেহারা দেখলে যে কেউ ভয়ে শিউরে উঠবে। আন্ডারগ্রাউন্ড কিং তার স্ত্রীর সঙ্গে পাশে বসে আছে। সামনে বিরাট এক হনুমানের মতো জন্তু সেই রথটাকে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছে। জন্তুটা দেখতে বেশ ভয়ানক। এখানে যা কিছু আছে সমস্ত কিছুই অত্যাধিক ভয়ানক এবং খুবই কুৎসিত। সে সেই গর্তের ভিতর দিয়ে ভেতরে ঢুকে গেল। চারিদিকটা অন্ধকার।
আগুনের গতি দিয়ে সেই জায়গা দিয়ে সে এগিয়ে যাচ্ছে। যে জন্তুটি আছে সে সমস্ত কিছু পরিষ্কার দেখতে পাচ্ছে, এই জন্য তার গতিতে কোনো কিছু আটকাচ্ছে না। আন্ডারগ্রাউন্ড কিং সেখানে বসে বলল, আরে বাবা আসতে যাও, এত তাড়াহুড়া কিসের? ডাইনি তখন বলে উঠল, তাড়াহুড়া নেই মানে? আমাদেরকে যেতে বলেছে কখন? তোমার জন্য দেরি হয়েছে, তুমি এখন পর্যন্ত রেডি না হয়ে এখানে বসে আছো, তোমাকে কখন বলেছি আমি? তিনি যদি রাগ করেন? আন্ডারগ্রাউন্ড কিং তখন বলল, আমি রাগ করলে কোনো কিছু করার নেই, তেনার কথা শুনতে হবে নাকি? আমি বলেছিলাম যে তার সঙ্গে হাত মেলানোর কোনো দরকার নেই, আমরা আলাদা আছে, আলাদাই থাকি। ডাইনি তখন বলল, তুমি কোনো কিছুর খোঁজ রাখো? কোনো কিছুর খোঁজ রাখো না। তখন ডাইনি হাওয়ায় হাত ঘোরাতেই সামনে একটা 3D হলোগ্রাম চালু হয়ে গেল। এজন্য এক অন্যতম প্রযুক্তি, যে প্রযুক্তি বর্তমান আধুনিক প্রযুক্তিকেও হার মানাবে। সে সামনে দেখতে পেল একটা বড় 3D প্রজেক্টের ভিতরে বিশাল আকৃতির একটা দৃশ্য চলছে। সে দৃশ্যের ভিতরে হাজার হাজার শয়তান জিনরা ওড়াউড়ি করছে আন্ডারগ্রাউন্ডের বিভিন্ন টানেল দিয়ে, এবং অসংখ্য টানেল দেখা গেল। বলল কি যে, দেখো, তুমি তো তাকে ভয় পাচ্ছ না, আমি কেন ভয় পাচ্ছি আমি দেখি। আমি তো জাদু জানি এবং জাদু দিয়ে সমস্ত কিছু দেখতে পারি এবং বুঝতে পারি। উনি তোমার উপর নজর রেখেছে এবং ওনার সাম্রাজ্য এমনভাবে বিস্তার করেছে এই কয়েকশো বছরে যে উনি পুরো বিশ্বের মধ্যে সমস্ত জায়গায় যোগাযোগ স্থাপন করেছে এবং উনি টিম স্থাপন করেছে, এজেন্ট 18 পর্যন্ত স্থাপন করেছে, যেসব এজেন্টরা বিশ্বের সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ওনার সমস্ত কাজ করার জন্য। আমাদের এখানেও বেশ কিছু এজেন্ট বসিয়েছে। ওই এজেন্টরা আমাদের উপর সমস্ত সময় নজর রাখে এবং যে কোনো সময় আমাদের রাজ্য দখল করে নেবে। তুমি তো কিছু বোঝো না, তুমি যে কিসের জন্য রাজা হয়েছে সেটাই বুঝি না আমি। সঙ্গে সঙ্গে সেই দৃশ্যটা চোখের সামনে থেকে সরে গেল। আন্ডারগ্রাউন্ড কিং এতক্ষণে হাই তুলছিল, কিন্তু এখন সে একদম হুঁশিয়ার হয়ে গিয়েছে। বলল কি যে, কি বলছো? এত কিছু তো আমি জানি না। উনি না মাটির নিচে সবসময় থাকেন, মাটির অনেক নিচে, উনি তো বের হন না। আর উনি হঠাৎ করেই এরকম সমস্ত কিছু তৈরি করলেন কিভাবে, কিছুই তো বুঝতে পারছি না। ডাইনি তখন বলল, হঠাৎ করেই কিছু তৈরি হয়নি, এটা প্রায় 2000 বছর ধরে উনি তৈরি করছে এবং ওনার সাম্রাজ্য কি আস্তে আস্তে বিস্তার হয়েছে। দেখো, তুমি তো গিয়েছিলে ক্যান্টিলিয়ার সাথে যুদ্ধ করতে, ক্যান্টিলিয়া তোমাকে কি দিল? একটা হার দিল। হেরে তুমি এখানে এসে বসে আছো, আর উপরে তো তোমার কোনো কাজ নেই, তোমার কাজ তো এখন নিচে। এখন তোমাকে বাঁচতে হলে, থাকতে হলে নিচের সমস্ত কিছু মেনটেন করেই তোমাকে এখানে থাকতে হবে। আর যদি থাকতে হয় তাহলে ওই ওনার কথা শুনতে হবে, যদি না শুনতে চাও তাহলে নির্ঘাত মারা পড়বে। আমি দেখে নিচ্ছি, আগামী 10-15 বছরের ভিতরেই ওদের সমস্ত এজেন্ট আমাদের রাজ্য দখল করে নেবে, তখন দেখো। আর ওদের কথা শুনতেই হবে, কিছু করার নেই। বেশ খানিকক্ষণ পর গাড়ি চলার পরে একটা আলোকিত জায়গায় চলে আসলো। সেই জায়গাটা একটা বিশাল আকৃতির গুহা এবং একটা শহরের মতো। সেই শহরটা সমস্ত জায়গা যেন রক্ত দিয়ে তৈরি, একদম লাল নদী। ওর রাজ্য তো আগুন দিয়ে তৈরি, কিন্তু এ রাজ্য যেন রক্ত দিয়ে তৈরি। সে রাজ্যের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় খেয়াল করলো দুইটা জিনকে কেউ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এবং খুব পিচাস জাতীয় দুটো দৈত্য টেনে নিয়ে যাচ্ছে। সেই দৈত্য দুটো সেই জিনটাকে একটা পাথরের উপর বসিয়ে সঙ্গে সঙ্গে তার মাথার উপর বড় একটা পাথর দিয়ে আঘাত করতেই মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে দুদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। পাশে থাকা অন্য একটা জিন সেটা দেখে ভয়ে চিৎকার করে উঠল। তখন বলল কি যে, আমাকে ছেড়ে দিন, কিন্তু তাকেও সেই একই পরিস্থিতি করা হলো। তারপর তার শরীর মাঝখান থেকে দুটো টুকরো করে ফেলা হলো। তারপর সেগুলো একটা বড় চাড়িতে ভরে সেটাকে অন্যদিকে নিয়ে যেতে লাগলো তারা। এরকম বিভৎস চিত্র দেখে আন্ডারগ্রাউন্ড কিং নিজেও হতভম্ব হয়ে গেল। বলল কি যে, এরকম জায়গা তো আমাদের ওইখানে নেই রে ভাই, এটা আবার কেমন বিভৎস জায়গা? ডাইনি তখন বলল, এই জায়গাটা এরকমই এবং এখানে এরকম কোনো কিছুই হয়। সব থেকে খারাপ যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে এটার ভিতরেই সমস্ত কিছু সংগঠিত হয়ে থাকে, আর এখানেই আমাদেরকে যেতে হবে। অনেকক্ষণ গাড়ি ওড়ার পরে একটা বিশাল আকৃতির ঘন জঙ্গল বেষ্টিত আগুনের লেলিহান শিখার মাঝখান দিয়ে ঢুকে গেল গাড়িটা। এবং এটা যে একটা আগুন সেটা মানুষ চোখে ধোকা দিবে, যে কোনো জিনের চোখে ধোকা দিবে। দূর থেকে দেখে মনে হচ্ছে আগুন দাও দাও করে জ্বলছে, কিন্তু আসলে এখানে কোনো আগুন জ্বলছে না, এটা সম্পূর্ণ কালো জাদু দিয়ে তৈরি করা। তারপর তার ভিতরে ঢুকে গিয়ে বিশাল এক প্রাসাদের গেটের সামনে তারা নামলো। বেশ খানিক্ষণ পর সেখান থেকে দুইজন জিন উঠে আসলো। জিন দুটো দেখতে বেশ বিভৎস, তাদের দাঁতগুলো সোজাসুজিভাবে, সাধারণত আড়াআড়িভাবে দাঁতগুলো থাকে, কিন্তু মুখের সোজাসুজিভাবে দাঁতগুলো রয়েছে এবং দাঁতগুলো অনেকটা কাঁকড়ার মতো যে কোনো জিনিস কামড়ে খেয়ে ফেলতে পারে। চোখগুলো একদম গর্তের ভিতরে ঢুকে আছে এবং লাল বর্ণ, মাথায় ছোট ছোট দুটো শিং রয়েছে, শরীরে বিভৎস সব কাটাকুটির দাগ এবং মনে হচ্ছে যে সে অসুস্থ।
আসলে এদের ধরনই এরকম। তাদের হাতে রয়েছে বেশ ধারালো অস্ত্র। আন্ডারগ্রাউন্ড কিংকে দেখে বলল, মহারাজ আপনাকে স্বাগত জানাচ্ছি। আন্ডারগ্রাউন্ড কিংও খুব কম ক্ষমতাবান লোক এমন না, তবে এখানে থাকতে হলে সমাজ সকলের সাথে মিলেমিশেই থাকতে হবে। ডাইনি যেহেতু এখানে এসেছে, সে তো ডাইনের কথা শুনতেই হবে। আর আন্ডারগ্রাউন্ড কিং যে একটা আহত নিয়ে কোরলোস রাজ্য থেকে সে সময় ফিরেছিল, সে তো প্রায় মারা যায় অবস্থা। এখানে আসার পর সে খানিকটা বেঁচেছে এবং সে সুস্থ হয়ে উঠেছে। আন্ডারগ্রাউন্ড কিংয়ের কোরলোস রাজ্যের উপর একটা ক্ষোভ তো আছেই। যখন সে শুনল যে কোরলোস রাজ্যের ওপরে হামলা করার জন্য তাদেরকে আবার পুনরায় অ্যাক্টিভ হতে হবে, তখন মূলত সে আবার তার ক্ষোভটা প্রকাশ করতে শুরু করলো। তারপর তারা গিয়ে একটা জায়গায় নামলো। নামার পর সেখানে একজন লোক আসলো তাদের সামনে। লোকটা অন্ধকারশূন্য জায়গা দিয়ে তাদের সামনে এগিয়ে আসছে। এরপরে কারোর যাওয়ার অনুমতি নেই, শুধুমাত্র এজেন্টরা এখানে পর্যন্ত আসে। অন্যান্য কোনো জিনদেরকে তো এখানের আগে আসার অনুমতি নেই, কারণ এটা খুবই কনফিডেন্সিয়াল একটা জায়গা। আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনি সেখানে নামলো। সেই লোকটি সামনে এগিয়ে আসলো। তার চেহারা দৃশ্যমান হলো। এ আর কেউ না, এ হচ্ছে শয়তানের মন্ত্রী বা ডান হাত। সে আগুন দিয়ে তৈরি এবং আগুন তার দেহে যেন লেলিহান শিখার মতো জ্বলজ্বল করে। সে কাছে এসেই আন্ডারগ্রাউন্ড রাজাকে অভিনন্দন জানালো এবং ডাইনিকে মাথা ঝুঁকে প্রণাম জানালো। তারপর সে সেখান থেকে তাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। সরু সেই গলির ভিতর দিয়ে তারা সামনে এগিয়ে গেল। তারপর খানিকটা দূরে যেতেই সেখানে দেখলো সেখানে বড় একটা পাথরের মতো চাকতি রাখা। সেই চাকতিটা আস্তে আস্তে নিচে নেমে যেতে শুরু করলো লিফটের মতো। এই জন্য এক অন্যরকম জায়গা। এই জায়গাটা দেখে আন্ডারগ্রাউন্ড কিং অবাক হয়ে যাচ্ছে। কিরকম আগুনের ঝর্ণা বইছে, আশ্চর্য হয়ে সেটা দেখছে। এর আগে সে কোনোদিন এটা দেখেনি। তার রাজ্যেও আগুনের নদী আছে, আগুনের লাভা আছে, এমনকি চারিদিকে আগুনের সে বড় লাভার পাহাড়ে সে বসবাস করে, কিন্তু এরকম জায়গা তো সে কখনো দেখেনি। বিশাল আকৃতির আগুনের ঝর্ণা নিচে নেমে যাচ্ছে। এর এক ফোঁটা এসেও যদি কারোর উপর পড়ে তাহলে তো পুড়ে ছাই হয়ে যাবে। আগুনের নদী দেখেছে, কিন্তু আগুনের ঝর্ণা, আগুনের পুকুর, এবং সেই ঝর্ণা সাইড দিয়ে নিচে নেমে যাচ্ছে। বিশাল বড় আকৃতির চারিদিকে শুধুমাত্র আগুনের ঝর্ণা, এবং সেই ঝর্ণার ভেতর দিয়ে সেই বড় লিফটটা নেমে যাচ্ছে, কিন্তু তাদের গায়ে কোনো আঁচ লাগছে না। খুবই অদ্ভুত বিষয়, এরকম ভয়ঙ্কর জায়গা এদিক দিয়ে কিভাবে প্রবেশ করে, আর এত কড়া সিকিউরিটি দিয়ে রেখেছে। মানে অবাক হওয়ার মতো বিষয় না। একটা সরু রাস্তা, তার চারিদিকে আগুনের ঝর্ণা নিচের দিকে নেমে চলেছে, এবং অনেকটা রাস্তা, এবং সেই আগুনের ঝর্ণা গিয়ে পড়ছে বিরাট এক আগুনের নদীতে, লাভার নদীতে। সেখানে লাভা টকবক টকবক করে ফুটছে, এবং সেই লিফটটা সরাসরি সেই লাভার ভেতরে ঢুকে গেল, এবং মনে হচ্ছে যে কাচের ভেতর দিয়ে তারা আগুনের ভেতর দিয়ে নিচে নেমে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই তাদের গায়ের কোনো ক্ষতি হচ্ছে না। আন্ডারগ্রাউন্ড কিং বলল, এটা তো খুবই অদ্ভুত প্রযুক্তি, এটা কিভাবে তৈরি করা হয়েছে? তখন মন্ত্রী বলল, এটা আমাদের এখানকার প্রযুক্তি, এটা একমাত্র আমাদের মহারাজ ফেবেলি তৈরি করতে পারে। আপনি আরো অনেক কিছু দেখবেন। মহারাজ ফেবেল আপনার জন্য অপেক্ষা করে আছে। দৈত্য সম্রাট মহারাজ ফেবেল অনেক কিছু করতে পারেন, সেটার জন্য অপেক্ষা করতে থাকুন। আন্ডারগ্রাউন্ড কিং এবার সত্যি একটু ভয় পেয়েছে, কারণ তার রাজ্যে এত কড়া প্রযুক্তি নেই। সে অনেক বছর ধরে ওইখানে থাকছে। দৈত্য জিন এবং দৈত্য সম্রাট ফেবেলের কথা শুনেছে সে, কিন্তু তার সঙ্গে কোনোদিন দেখা হয়নি, এবং সে নাকি কোনো সময় বের হয় না। আর তার প্রভাব এবং আধিপত্য এতদিন ধরে বিশ্বে ছিল না। বিশ্বে বলতে কি, তারা তো আন্ডারগ্রাউন্ড নিয়ন্ত্রণ করে এবং মাটির নিচে থাকে। তারা এরকম ভাবে এখানে আসতে পারবে সেটা কখনো ভাবতেই পারেনি। বেশ খানিকক্ষণ পর তারা সেখান দিয়ে ভিতরে চলে গেল, এবং সেই জিনিসটা নামলো এক শুনশান জায়গার মধ্যে। চারিদিকটা গুহার ভিতরে পানি দিয়ে ভরা। একটু আগে আসলো আগুনের নদী দিয়ে, আগুনের ঝর্ণার ভেতর দিয়ে, আর এখন যেন চারিদিকে পানি। পানির সেই জায়গাটা পেরিয়ে যখন তারা সামনে আসলো, খেয়াল করলো বিরাট এক মহলের মতো জায়গা। সেই জায়গাটা অন্যরকম সৌন্দর্য দিয়ে খুব সুন্দরভাবে বেষ্টিত করা, এবং দেখে মনে হচ্ছে বাইরে থেকে সূর্যের আলোয় তার ভেতরে ঢুকছে, কিন্তু আসলে সেটা না, এটা কৃত্রিম এক প্রযুক্তি দিয়ে তৈরি করা। সেখানে বিরাট এক সিংহাসন, সিংহাসনের সামনে বসে আছে বিরাট এক দৈত্যের মতো। তার মাথায় বিরাট বড় শিং, তার চোখ দুটো দেখা যাচ্ছে, কিন্তু চেহারা স্পষ্ট নয়। বেশ খানিকক্ষণ পর সে সামনে এগিয়ে আসলো।
সামনে এগিয়ে আসতেই তার বিশাল আকৃতির ভুঁড়ি, তার বড় বড় দুটো হাত, মাথার উপরে মুকুটের মতো বড় বড় দুটো শিং এবং বিরাট আকৃতির দাঁত, চোখ এবং সমস্ত কিছু বেরিয়ে আসলো। তার একটা নখের থাবায় কত কিছু ধ্বংস হয়ে যেতে পারে সেটা হয়তো কেউ বলতেই পারবে না। সে তখন সামনে ঝুঁকে এসে বলল, কে এসেছে? আন্ডারগ্রাউন্ড কিং নাকি? ডাইনি, কেমন আছো তুমি? বহু বছর পর তোমার সঙ্গে দেখা হলো। তা 2000 বছর তো হবেই। সেই শেষ সময় যখন এই গর্তে ঢুকেছিলাম আহত অবস্থায়, তারপরে নিজেকে রিফর্ম করতেও অনেক বেশি সময় লেগেছে। তা শুনলাম আন্ডারগ্রাউন্ড কিং তুমি নাকি কোথাও থেকে হেরে এসেছো, উপর থেকে। ল্যান্ডের উপর তোমাকে এরকমভাবে হারালো, তাও একটা মানুষ। শুনে তো বেশ হাসি পাচ্ছে। তুমি এরকম একটা হারা কিভাবে হেসে আসলে বলো? এটা তো আসলে কাম্য নয়। তবে এবার ওদের রক্ষা নেই। এবার আমি আটঘাট পেতে নেমেছি। আধিরাজের আমলে শেষবার গিয়েছিলাম ওপরে, তবে সেইবার খুব বেশি সুবিধা করতে পারিনি। এবার আমি ঠিকই ওপর এবং নিচে সমস্ত জায়গা নিয়ন্ত্রণ করব। কিন্তু উপরে যে আমাদের কিছু সমস্যা আছে, তবে ওপরে আমাদের নিজের এজেন্ট যদি বসানো যায় তাহলে বিষয়টা বেশ ভালো হবে। আমাদের এজেন্ট কোথাও আছে কিনা খুঁজে দেখো তো। এজেন্টকে অবশ্যই জানাতে হবে। তবে উপরের সমস্ত খারাপ পরিস্থিতি আমি দেখে ছাড়ব। তোমাকে স্বাগতম। আসো ভাই, একসঙ্গে কোলাকুলি করি এবং আমরা জানি যে আমরা আবার পুনরায় নতুন করে রিফর্ম করতে পারবো, কি বলো? তাই বলে সে উঠে এসে আন্ডারগ্রাউন্ড কিংকে জড়িয়ে ধরল। আন্ডারগ্রাউন্ড কিংও যে খুব ছোট তা না, তার সমান সমানই হবে, কিন্তু তার থেকে একটু ছোট। সে যখন তাকে জড়িয়ে ধরল, যেন তার শরীরের ভিতরেই ঢুকে যাচ্ছিল আন্ডারগ্রাউন্ড কিং। তাকে ছেড়ে দিল। তারপর ওকে নিয়ে বলল, বসো, এখানে তোমার জন্য খাবার ব্যবস্থা করা হচ্ছে। কথা আছে অনেক। এখন তো কথা বলতে ভাই তুমি একাই আছো। তবে হ্যাঁ, আমরা এমনভাবে এই রাজ্যের চারপাশে সমস্ত কিছু সেট করেছি যে এই জিনিসগুলো এড়িয়ে কেউ যেতে পারবে না, কেউ বুঝতেই পারবে না যে কি হচ্ছে। এমনভাবে ওদেরকে একদম ধ্বংস করে ছাড়ব। ডাইনি তখন বলল, আচ্ছা ঠিক আছে দত্তরাজ, আমরা দেখছি। সমস্ত বিষয়ে আমাদেরকে তৈরি থাকতে হবে। আর যে সমস্ত এজেন্ট আপনি তৈরি করেছেন পুরো বিশ্বে, আমি দেখেছি সমস্ত জায়গায়। তবে জিন আনা নেওয়ার কাজ কেমন চলছে? এরকম চালিয়ে যান, চলতে থাকবে। তখন সে বলল, এখন পর্যন্ত শুরু করিনি, তবে শুরু করতে হবে এবং বুঝিয়ে দিতে হবে যে আমরা কে এবং আমরা কিভাবে সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারি। তাই বলে তারা বসে খাবার খেতে লাগলো এবং গল্প করতে লাগলো। তাদের সামনে বিরাট আকৃতির বড় বড় প্রাণী রাখা। প্রাণীগুলো কিসের প্রাণী সেটা বোঝা গেল না, তবে তারা এক কামড়েই একটা প্রাণীর অর্ধেক এবং পুরোটা তার মুখের ভিতরে পুড়ে দিচ্ছে এবং একে অন্যের সঙ্গে গল্প করছে। ব্রাজিলের দক্ষিণ অঞ্চল দিয়ে কোলোরস রাজ্যের বেশ কিছু সেনারা সেখান দিয়ে উড়ে যাচ্ছে এবং চারিদিকে খোঁজখবর লাগাচ্ছে। এদেরকে হানিফা পাঠিয়েছে কোথাও মেফোকে খুঁজে পাওয়া যায় কিনা সেই জন্য। ব্রাজিলের যেসব বড় বড় জেনারেলদের রাখা হয়েছে এখানের সমস্ত কিছু দেখার জন্য, এবং ক্যান্টিলিয়ার যে মূল দায়িত্ব দেওয়া হয়েছে তাকে খবর ট্রান্সফার করা হয়েছে এবং সে সমস্ত জায়গায় সমস্ত ব্রাজিল অঞ্চল জুড়ে তাদের খোঁজখবর লাগানোর কাজে লাগিয়ে পড়েছে। কিন্তু এখানে যারা আছেন বা থাকেন তারা খুব বেশি জানাশোনাওয়ালা লোক না। তারা সবসময় এগুলো নিয়ে পড়ে থাকেন না। আর ব্রাজিলের এসব জঙ্গলে তাদেরকে থাকতে হলে তাদেরকে ট্রেন করতে হবে, যেমনটা কোলোরস রাজ্যের অন্যান্য সেনারা পারেন না। এখানকার সেনাদেরকে নিয়ে আসতে হবে। সম্ভবত সেই আইল্যান্ডের সমস্ত জিনদেরকে ট্রেন করা হয়ে গিয়েছে। এখানে তাদেরকে এনে তাদের দিয়ে এখানের কাজ করাতে হবে, কারণ তারা এইসব সম্পর্কে খুব ভালোভাবে জানে। কারণ ছোটবেলা থেকেই তারা মানুষ হয়েছে এবং এখানেই জন্মগ্রহণ করেছে এবং এখানে বড় হয়ে উঠেছে এবং এখানে সমস্ত কিছু তারা জানেন। তাদেরকে নিয়ে আসতে হবে। এখানকার রাজা তাই বলে উঠল, বলল কি যে হানিফা সম্রাট যে কি করেন না, আমরা কি সব বিষয়ে জানি নাকি? তবে এটা নিয়ে আর্জি দিতে হবে। একটা আর্জি লিখো তো হানিফার কাছে যে আমাদের ওই সব ব্যাকআপ ফোর্স লাগবে, ওদেরকে এখানে নিয়ে আসতে হবে। তবে হানিফা নিশ্চয়ই এটা করবে না, কারণ এটা যদি করে তাহলে ওরা যদি এখানে এসে হারিয়ে যায় বা ওরা যদি পালিয়ে যায়, এই জন্য ওদেরকে সম্ভবত এখানে ট্রান্সফার দিবে না, এই ভয়ও আছে। তারপরে ওদের মধ্যে থেকে কয়েকজন বিশ্বস্ত দূতকে যদি দিকে পাঠানো যেত তাহলে বিষয়টা ভালো হতো। আমরা তো জঙ্গলে চলাচল করে অভ্যস্ত না, অনেক কিছুর শিকার হচ্ছি। অনেক প্রাণীরা আমাদের অনেক জিনদেরকে নিয়ে যাচ্ছে, তারা বুঝতেই পারছে না যে কখন কোন প্রাণী এসে কিভাবে কি নিয়ে যাচ্ছে।
ওরা জিনেদেরই কোনো পশু ছিল, হয়তো জিন খেয়ে অভ্যাস, এজন্য এরকমভাবে তারা ধরে নিয়ে যাচ্ছে। কি যে করা যায়? তারা বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজি করার পরে মূল ক্যান্টিলিয়ার সেই রাজ্যে ফিরে আসলো। বললো, আমরা কোনো কিছু পাইনি, আগামীকালকে আবার যেতে হবে। তাই বলে তারা নিজেদের কাজের দিকে চলে গেল। আলাস্কার জঙ্গলের চারিদিকেও ওরকমভাবে আন্ডারগ্রাউন্ড কিংয়ের জেলারা খুঁজে খুঁজে বেড়াচ্ছে মেফোকে। কিন্তু মেফোকে কি এত সহজে পাওয়া যাবে? মেফো যে সুরক্ষা বেষ্টনীর ভিতরে রয়েছে, সেই জায়গাটা রয়েছে খুবই কনফিডেন্সিয়াল। এখান থেকে সে চাইলেই বের হতে পারবে না, আর বের হতে হলে তাকে সুস্থ হতে হবে। মেফো অনেকটা সুস্থ হয়ে উঠেছে। মেফো এখন চাইলে একা একাই আকাশে উঠতে পারে কোনো জিনের সাহায্য ছাড়াই, এবং সে এখন জেনে গিয়েছে যে সেও একটা জিন এবং মানবের সন্তান, তার মধ্যেও ঠিক একই ক্ষমতা রয়েছে। এবং এই কারণেই বুঝি এবা তাকেও ধারণ করার জন্য প্রস্তুত হয়েছিল, কিন্তু এবা সে নিতে পারেনি, এবং এবা তাকেও নিতে পারবে। যদি কোনোভাবে ইউসুফের বুক থেকে এবাটা খুলে নেওয়া যায়, তাহলে সে হয়তো ইউসুফের বরাবর হয়ে যাবে, এবং ইউসুফকে তখন হয়তো সে খুব সহজে মারতে পারবে। তখন সে মনে মনে ভাবল, আমি সব কি ভাবছি? আমার বাবা তো মহাশক্তি তৈরি করে রেখে গিয়েছে, সেই বই, সেটা কোথায় আছে আমাকে খুঁজে বের করতে হবে। যেভাবেই হোক আমাকে খুঁজে বের করতেই হবে, এবং সেটা কোথায় আমি সেটাকে খুঁজে বের করেই ছাড়ব। বেশ খানিক্ষণ পর সে বড় লোকটি এসে বলল, মেফো, আমাদের এখান থেকে বের হওয়ার সময় হয়ে এসেছে। আমাদেরকে খুব শীঘ্রই এখান থেকে বেরিয়ে যেতে হবে আন্ডারগ্রাউন্ড কিংয়ের রাজ্যে। ওদিকে বিয়ের অনুষ্ঠান এবং আয়োজন চলছে। আমরা খুব শীঘ্রই এখান থেকে বের হব, এবং বের হয়ে আমরা যাব আন্ডারগ্রাউন্ড কিংয়ের সেই অঞ্চলে, এবং সেখানে গিয়ে তোমার প্রস্তাব তোমাকে দিতে হবে, এবং আমিও তোমার সঙ্গে যাব। আমার আন্ডারগ্রাউন্ড কিংয়ের সঙ্গে কথা আছে, তার সঙ্গে বহু বছর আমার দেখা হয় না। তাই বলে মেফোকে বলল, তুমি প্রস্তুত হও, আমরা সেখানে খুব শীঘ্রই যাচ্ছি। মাহাদি যে অঞ্চল দিয়ে উড়ে যাচ্ছিল, সেই অঞ্চলের নিচের পরিবেষ্টিত অঞ্চল, তখন রাত নেমে এসেছে। সে খেয়াল করল যে গ্রামের চারিপাশে যেন অসংখ্য চিল্লাচিল্লি হচ্ছে। মাহাদি সঙ্গে সঙ্গে সেখানে নামলো। নেমে দেখল যে এই অঞ্চলে সেই শয়তানগুলো অ্যাটাক করেছে, সেই জন্তুগুলো অ্যাটাক করেছে। কিন্তু এই জন্তুগুলো এখানে, তখন সঙ্গে সঙ্গে মাহাদি নেমে তার তরবারি বের করলো, এবং বের করে একে একে সমস্ত জন্তু যারা কিনা এই আশেপাশে ছিল তাদের সকলকে হত্যা করলো, এবং যারা বাইরে ছিল তাদের একটাকেও জীবিত রাখলো না, সকলকে খণ্ড বিখণ্ড করে ফেললো। ওইখানে যেসব যোদ্ধার জিনেরা ছিল তারাও মাহাদির সঙ্গে যুক্ত হলো, এবং সকলে একে একে করে সেখানে সকল শয়তানদেরকে মেরে ফেলল। আর যারা বেঁচে ছিল তারা সেই গর্ত দিয়ে ভেতরের দিকে পালালো। মাহাদি তখন চিন্তা করলো, আর অপেক্ষা করে কাজ নেই, এই গর্তের ভেতরে দিয়েই ওদের পেছনে নিতে হবে এবং পেছনে যেতে হবে। মাহাদি তখন সেই গর্তের ভেতরে ঢুকতে চাইল। তখন সেখান থেকে দুজন যোদ্ধা এসে বলল যে, না, এটার ভেতরে যাবেন না, আপনি গেলে আর ফেরত আসবেন না, এটা খুবই রহস্যজনক একটা জায়গা। আমাদের একজন এজেন্ট গিয়ে আর ফেরত আসেনি, সে খুবই শক্তিশালী যোদ্ধা ছিল। মাহাদি তখন বলল, আমাকে এর ভেতর দিয়ে যেতেই হবে, এবং এটা কোন জায়গায় গিয়েছে সেটা আমাকে খুঁজে বের করতেই হবে, না হলে এর আসল সুড়ঙ্গ আমরা বের করতে পারবো না, এবং এর আসল জায়গা পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে হবে যেভাবেই হোক। তোমরা যদি আমার সঙ্গে আসতে চাও তাহলে আসো, আর যদি না আসতে চাও তাহলে ভিতর মতো এখানে পড়ে থাকো, কাপুরুষের মতো। সেই জিনগুলো একে অন্যের দিকে চাওয়াচাই করতে শুরু করলো। তারাও যোদ্ধা জিন, এবং এরকমভাবে রেবেল টিমের সাথে নানানভাবে এরকম যুদ্ধ করে বেড়ায়। তখন সে মাহাদিকে বলল, আমরা আপনাকে চিনি, এবং আপনার শক্তির উপর আমার ভরসা আছে, আমরা আপনার সঙ্গে জয়েন করতে চাই। তারা চারজন মাহাদির সঙ্গে যুক্ত হওয়ার জন্য তার ভেতর দিয়ে যেতে শুরু করলো, এবং সুড়ঙ্গের ভিতরে নেমে গেল। সুড়ঙ্গের ভিতরে যেতেই দেখল সেই জিনিসগুলো সেই সুড়ঙ্গ দিয়ে মাহাদির দিকে তাকিয়ে আছে, এবং সে খুব দ্রুত গতিতে সেই দিক দিয়ে পালিয়ে গেল সেই জন্তুগুলো। মাহাদি তাদের পেছন পেছন সামনের দিকে গেল। তারা যত সামনে যাচ্ছিল সেই সুড়ঙ্গটা আস্তে আস্তে ছোট হয়ে আসছিল। ওরা তো এই সুড়ঙ্গ দিয়েই যাত্রা শুরু করে, এই জন্য ওদের জন্য এই সুড়ঙ্গ দিয়ে যাওয়া খুব সহজ এবং খুব দ্রুত গতিতে যেতে পারে। একটু সামনে যেতেই সুড়ঙ্গটা আস্তে আস্তে ছোট হয়ে আসলো, এবং মাহাদি সেদিক দিয়েই এক প্রকার হামড়ি খেয়ে আস্তে আস্তে এগোতে লাগলো। তবে এই সুড়ঙ্গটা চলে গিয়েছে নিশ্চয়ই এমন কোনো জায়গায় যেখান থেকে ওরা আসে, এবং সেই জায়গাটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং ওরা কোনোভাবেই পার পাবে না। মাহাদি জানে যে সে এখান থেকে যেভাবেই হোক ওদেরকে মেরে ফিরবে, কারণ মাহাদির কাছে সেই ক্ষমতা আছে, এবং ইউসুফের দেওয়া এক ধরনের জাদুকরি জিনিস আছে, যে জিনিস দিয়ে ওইখান থেকে মুহূর্তের মধ্যে বেরিয়ে যেতে পারবে। তবে সঙ্গে করে এই চারজন যোদ্ধাকে আনা ঠিক হয়নি। সে ভেতরে চলে গেল, এবং খানিকটা দূরে যেতেই সে খেয়াল করল
আরও প্রায় 10-12টা সুড়ঙ্গ 10 দিকে চলে গিয়েছে। মাহাদির মাথায় কিছু ঢুকছে না, সে কোন দিকে যাবে। সে সেখানেই চিন্তা করতে বসে পড়ল। ওই সমস্ত যোদ্ধারা বলল, চলুন আমরা ফিরে যাই, এখানে বুলবুলাইয়ের মতো অসংখ্য সুড়ঙ্গ আছে, আমি এর আগে এখানে এসেছি, আমরা কোনোভাবেই সেই ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে পারবো না। মাহাদি তখন বলল, আমাকে যেতেই হবে, তোমরা যদি চলে যেতে চাও তাহলে চলে যাও। সকলে অ্যানসেস্টর ট্রির আশেপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। বিয়ে শেষ হয়েছে অনেকখানি সময় হয়েছে, রাত প্রায় মধ্যরাতের শেষ ভাগে। আকাশে পূর্ণ পূর্ণিমা এবং চন্দ্র ফুটে উঠেছে। চারিদিকে সমস্ত রাজারা এবং সমস্ত সর্দার জিনরা সকলকে ঘিরে দাঁড়িয়ে আছে। তখন সেখানে ইউসুফ, মারিয়া, ইকবাল, হানিফা এবং যত বড় বড় বর্গীয় আছে সকলেই সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সমস্ত পুরো যেসব তান্ত্রিকরা আছে তারা অ্যানসেস্টর ট্রি জাগ্রত করার চেষ্টা করছে বিভিন্ন ধরনের দোয়া দরুদ পড়ে। অ্যানসেস্টর ট্রি তখন জ্বলে উঠেছে, জ্বলজ্বল করছে। আজকে রাতে তাদের পৌরাণিক এবং খুব প্রাচীন লোকদের সঙ্গে দেখা হবে। তখন তারা অ্যানসেস্টর ট্রি ধরল। অ্যানসেস্টর ট্রির যে গাছগুলো আছে সেই গাছগুলো নিচের দিকে ঝুঁকে পড়েছে। সেই গাছগুলোর শেকড় ধরতেই তারা যেন এক অন্যরকম ফিলিং অনুভব করল। মায়া, ইউসুফ, ইকবাল এবং হানিফা চারজনেই সেই 4টা শিকড় ধরল। তারা চোখ বন্ধ করল। চোখ বন্ধ করতেই তাদের চোখ যেন ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকে খুব দ্রুত গতিতে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে। তারা সেটা ধরে ঝুলে দাঁড়িয়ে আছে। খানিক্ষণের মধ্যেই তারা এমন একটা জায়গায় পৌঁছে গেল যে জায়গাটা তাদের সম্পূর্ণ অপরিচিত। চারিদিকে একদম খোলা উদ্যান, খুব দূর দূরান্তে এক একটা গাছ রয়েছে আর ছোট ছোট গাছ দিয়ে সম্পূর্ণ চারিদিকটা ভরা। তারা চারজনই সেখানে দাঁড়িয়ে আছে কোন একজনের অপেক্ষায়। যখন চোখ খুলল, চারিদিকের পরিবেশ এবং পরিস্থিতি দেখে তাদের চোখ যেন জড়িয়ে গেল। সূর্য তখন হালকা উঠেছে। খানিক্ষণ বাদে খেয়াল করল একটা সুবিশাল গাছের নিচ থেকে একটি মেয়ে তাদের দিকে এগিয়ে আসছে। ইকবাল সঙ্গে সঙ্গে কান্না করে ফেলল এবং মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। এ আর কেউ নয়, এ হচ্ছে তার একমাত্র প্রিয়তমা স্ত্রী সায়রা। সায়রা তার দিকে এগিয়ে আসলো। এগিয়ে এসে ইকবালকে তুলে বলল, কেমন আছো ইকবাল? ইকবাল একজন মানুষ, কিন্তু মানুষ হয়েও অ্যানসেস্টর ট্রির সঙ্গে তার যোগসূত্র আছে, কারণ অ্যানসেস্টর ট্রি তাকে গ্রহণ করেছে এবং তাকে এদের গোত্রেরই একজন হিসেবে মেনে নিয়েছে। এই জন্যই ইকবাল খুব সহজেই এদের সঙ্গে এসে দেখা করতে পারে। ইকবালের পেছনে দাঁড়িয়ে আছে হানিফা, মায়া এবং ইউসুফ। সে ইকবালকে জড়িয়ে ধরল। জড়িয়ে যখন ধরল তখন পেছনে তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। সে দেখতে পেল যে পেছনে আরো 3 জন লোক দাঁড়িয়ে আছে। তখন ইকবাল বলল, ওরা হচ্ছে তোমার পুত্র এবং তোমার পুত্রবধূ আর হানিফা। মায়া তখন এগিয়ে গেল, এগিয়ে গিয়ে বলল, আমার পুত্র, আমার ছেলে ইউসুফ। ইউসুফকে সঙ্গে সঙ্গে সে জড়িয়ে ধরল। ইউসুফ তার মাকে এর আগেও দেখেছে, কিন্তু এরকমভাবে তার মায়ের সঙ্গে কথা বলা হয়নি। তার মা এর আগে তার সঙ্গে কথা বলেনি, কিন্তু আজকে তার মা তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো এবং বলল, আমার ছেলে এত বড় হয়েছে, আজকে ওর বিয়ে। তখন তারা সকলে কান্না করতে শুরু করলো। ইউসুফ বলল কি যে, মা তুমি আমাকে ছেড়ে কেন চলে আসলে? মা, আমি তোমার আদর ভালোবাসা কখনো পাইনি। আজকে তোমাকে দেখে, তোমার সঙ্গে কথা বলতে পেরে আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। তখন সায়রা বলল, আমার বাচ্চা, আমি তোকে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু তোকে লালন পালন করতে পারিনি। হয়তো নিয়তির এটাই পরিহাস ছিল যে তোকে রেখে আমাকে চলে আসতে হয়েছে এখানে। তবে কয়েক বছর পর পর তোর সঙ্গে আমার দেখা হবে। আমি যে একবারে হারিয়ে গিয়েছি এটা না, আমরা এই অ্যানসেস্টর ট্রির ভিতরেই আটকে আছি এবং আমাদের আত্মা মৃত্যুর পরে এখানে চলে আসে। তোকেও একদিন এখানে আসতে হবে এবং তখন আমরা চিরনিদ্রায় এখানে থাকব একসঙ্গে। কিন্তু তোকে এত সহজে এখানে আসলে হবে না বাবা। তোকে কুরুলুস রাজ্যের সমস্ত কিছু দেখতে হবে এবং সেই সমস্ত কিছুর দেখভাল তোদের করতে হবে। তোরা এত সহজে এখানে আসবি না কখনোই। এটা কি আমার ছেলের বউ, পুত্রবধূ? মায়াকে দেখে সায়রা তখন কাছে এগিয়ে গেল। সায়রা তখন বেশ কাছে এগিয়ে গিয়ে বলল, বেশ সুন্দর তো, আমার পুত্রবধূ, খুব সুন্দর। তখন ইকবাল এগিয়ে বলল, ও হচ্ছে মায়া। ওকে চিনতে পেরেছ? ছোটবেলায় ওকে তুমি কত আদর করতে,
হানিফা এই কথা মায়াকে বলল যে মায়া, চিনতে পেরেছ? তুমি তো তাকে বোধহয় চিনো। মায়া তখন বলল, হ্যাঁ, ওনাকে কিভাবে ভুলতে পারি, উনি ছোটবেলায় আমাকে কত আদর করত। সায়রা তখন আসলেই চিনতে পারল, এটা সলেমানের মেয়ে মায়া। তখন মায়াকে এসে জড়িয়ে ধরে বলল, তোকে ছোটবেলায় কত আদর করতাম আমি, কত ভালোবাসতাম, কিন্তু তোর বাবা আমাদের সঙ্গে এরকম একটা বিশ্বাসঘাতকতা করবে কখনো ভাবতে পারিনি। আমার খুব ইচ্ছে করে আবার ফিরে যায়, কিন্তু কিছু করার নেই। তাই বলে সে মায়াকে জড়িয়ে ধরল। তারপর সকালে যেন একটা অন্যরকম আনন্দ এবং খুশির মুহূর্ত পার করছিল সেখানে। ইকবাল সায়রার কাছে এগিয়ে আসলো, এগিয়ে এসে তার হাতটা ধরল। হাতটা ধরে বলল, আমিও খুব শীঘ্রই তোমার কাছে চলে আসবো, তোমাকে ছাড়া এখন আমার একটুও ভালো লাগে না জানো। ইউসুফ তখন বলল, মা, আমি তোমার সঙ্গে প্রতিদিনই দেখা করতে আসবো, তোমার সঙ্গে দেখা করা যাবে না? তোমাকে ছাড়া আমার কেন যেন খুব খারাপ লাগে। সায়রা তখন বলল, সেটা তো সম্ভব না বাবা, শুধুমাত্র কোনো বিশেষ অকেশনেই তুমি আমার সঙ্গে দেখা করতে পারবা। আর এই কথা বলতেই সঙ্গে সঙ্গেই সায়রা পেছনের দিকে উঠতে শুরু করলো। ইকবাল তার হাত খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। হয়তো সময় নেই, ওদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ওরা যদি আর বেশিক্ষণ এখানে থাকে তাহলে ওরা নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে। অ্যানসেস্টর ট্রির সঙ্গে খুব বেশিক্ষণ কথা বলা যায় না। খুব বেশিক্ষণ কথা বললেই বাইরে থেকে যারা এই গাছের সঙ্গে যুক্ত থাকে, গাছ তাদের প্রাণ নিতে শুরু করে, এবং ঠিক তেমনটাই হয়ে উঠেছে। সায়রা সেখান থেকে বাতাসের গতিতে উড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। ইকবাল তার হাত ধরে আছে, বলল কি যে, না, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার কাছে। তাই বলতেই সঙ্গে সঙ্গেই চারিদিকটা সাদা হয়ে আসলো। তাদের আর সেন্স রইল না। অনেকক্ষণ পরে তারা মাটিতে যখন চোখ খুলল, দেখলো সকলে মাটিতে শুয়ে আছে, কারণ বেশিক্ষণ সেখানে তারা থেকে ফেলেছিল। আর একটু বেশিক্ষণ থাকলেই হয়তো তারা নির্ঘাত মারা যেত। এজন্য সেখানকার তান্ত্রিকরা সেই 4টা শেকড় কেটে ফেলেছে, কারণ কেটে না ফেললে তারা মারা যেত, এটা নির্ঘাত শিওর। 4টা শেকড় কাটার ফলে অ্যানসেস্টর ট্রির অনেক ক্ষতি হয়েছে, কিন্তু তাতে কি, এদেরকে তো বাঁচাতে হবে। এরা এতক্ষণ সেখানে গিয়েছিল। তারা সকলে অচেতন হয়ে শুয়ে আছে। ইকবাল, ইউসুফ, মায়া এবং হানিফা সকলে তাদেরকে ধীরে ঘিরে তাকিয়ে আছে। সকলে অবাক হয়ে গিয়েছে। তারা সকলে তাদেরকে উঠাতে লাগলো। তাদের হাতে তখনও অ্যানসেস্টর ট্রির সেই শেকড় লেগে আছে। তান্ত্রিকগুলো এসে খুব দ্রুত গতিতে সেই শেকড়গুলো সেখান থেকে ছিটকে ফেলে দিল, এবং তারা তখনও সেখানে অচেতন হয়ে পড়ে আছে। প্রিয় দর্শক, শেষ হয়ে গেল সিজন 4-এর এই 8 নম্বর এপিসোড। আশা করি এতক্ষণ পর্যন্ত গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। গল্পের মোড় কোন দিকে যাচ্ছে আমি নিজেও বলতে পারবো না, আপনাদের কাছে ভালো লাগছে বলেই আমি নিয়মিত গল্প দিয়ে যাচ্ছি। এবং সিজন 4 আশা করি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, এবং সিজন 5 আমি কবে নিয়ে আসবো জানি না, তবে সিজন 4-এর শেষ মোড় আমি প্রায় চলেই এসেছি। 8 নম্বর এপিসোড শেষ হয়ে গেল, আর পরবর্তীতে কতগুলো এপিসোড আসবে জানি না। তো আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করছেন না, এই জন্য খুব দ্রুত শেষ করে দিতে হচ্ছে। আপনাদের সাপোর্টের উপর নির্ভর করছে যে এই এপিসোডটা কত বড় হবে বা কত দূর যাবে। আমি দেখলাম যে সিজন 4 আনার পর থেকে আপনাদের প্রতি কেন জন্য একটা অন্যরকম অনীহা, এই ভিডিওতে ভিউ হয় না, আপনারা ঠিক তেমন কমেন্ট করেন না। সব মিলে আমার মনে হয়েছে যে এই জিনিসটা খুব দ্রুত শেষ করে দেওয়া উচিত, কারণ যেখানে ভিউ নেই, কমেন্ট নেই, কোনো লাইক শেয়ার নেই, সেখানে তো এটা বাড়িয়ে লাভ নাই। তো সেহেতু খুব শীঘ্রই এটা শেষ হয়ে যাবে, এবং আপনাদের অবশ্যই শেষ হয়ে যাবে। শর্টকাটে শেষ করে দেবো, তাতে করে ভালো হবে আপনাদের জন্য, কারণ আপনারা কোনো সাপোর্ট করছেন না আমাকে, এত কষ্ট করছি তার দাম দিচ্ছেন না। তো যাই হোক, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে কী হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং কলমে লেখাই সমস্ত কিছুতে আমি আরজি ইমরান আপনাদের এই সমস্ত কিছু উপহার দিচ্ছি এত কষ্ট করে, কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করছেন না। যাই হোক, আপনারা যারা সাপোর্ট করেননি এখন পর্যন্ত, লাইক কমেন্ট শেয়ার করেননি, সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন বেশি বেশি করে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।